স্ক্রিন দেখা স্ক্রিন যায়? দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। ল্যাগ হয় নাকি আবার? আপনার কি? কি সমস্যা এটা? এটা হচ্ছে ডেলি। ডেইলি তো পাইনি। H4 এখানে হয় নাই, H4 এখানে হয়েছে। বাট আরেকটা কথা হচ্ছে H4 আমাদের হচ্ছে মেইন জোন। তো সেক্ষেত্রে এখানেও আরেকটা আসছে। তো কি করতে পারি? যেহেতু দুটো আছে, আমরা কনফিউজড না যে এইখানে বাই হয়েছে তার মানে এখান থেকে বাইং এ যাবে, আবার এখানে সেল আছে এখান থেকে সেলও যেতে পারে। তো আমরা কি করব, এখানে বাই যেহেতু আছে এটা সেল আছে, তো সেলটা ফেইল্ড হওয়ার অপেক্ষা করতে পারি। তো যদি আমরা দেখি এটা ফেইল্ড হয়েছে তার মানে এটা গিয়ে যাবে বাইং এ, ফেইল্ড হয়েছে এখানে, তারপর নিচে ট্যাপ করতে আসবে, তারপর উপরে যাবে। এখানে আবার বাইং এও আছে। তো সেই ক্ষেত্রে দুটো আছে, আমাদের ফেল যদি কাজ না করে আমাদের বাইটা আছে। তো এই দুটার মধ্যে আমরা H1 এ কনফার্মেশন দেখব। তো H1 এ ফার্স্ট আছে এখানে দুটো, এখানে দুটো, এখানে আছে, এটাই এখান থেকে শুরু হয়েছে। তো M30 এইখানে হয়েছে, এটা মেবি M15 ও আছে এখানে, M15। তো এই যে M15 অপশনাল হচ্ছে M5 নিলে লসের চান্স অনেক কম, আবার রিস্ক কম থাকে যদি ফেল নেওয়া যায়। তো M15 এখানে কোথাও বাই নাই, ইনগালফিং বাই নাই। তো সেক্ষেত্রে না, আমরা ফেল নেব। তো এখানে বাই নাই, উল্টা সেল হয়ে গেছে। এখানে বাই নাই উল্টা সেল হয়ে গেছে, আমরা কি জানি সেল হয়ে গেছে। তো এই যে এইখানে যে আসছে M5 মানে M15 জোনে যে আসছে না, এই ব্রেক করার আগে পর্যন্ত যে পুল ব্যাকটা আছে এই জোনটা, এটা আমাদের M15 জোন ব্রেক করার আগে যে পুল ব্যাক আছে, এই যে উপরে গেছে নিচে আসছে, এই পুল ব্যাকটা, এটা এটার মানে আমরা সেলটা দেখবো, সেলটা ফেইল্ড হবে তারপর এটা এন্ড। এটা দৌড়ছি, যতবারই জুম ইন করে দেখবো কোনো কালার আছে কিনা। তো এটা কালার তো বোঝা প্রপারলি যায় না। দৌড়ছি, মানে পুরো দৌড়ছি এটা। তো আমরা এটা না নিয়ে এটাও নিতে পারি। এটা তো হয় নাই, আচ্ছা যাই হোক, এটা নিতে পারি অথবা এটা নিতে পারি, মানে এই দোজিটা নেওয়া যায়, কিন্তু এটা সব ক্ষেত্রে সেফ না এই দোজিটা, কারণ এটার কোনো কালার নাই, আমরা যেটা ইচ্ছা সেটা নিতে পারি, মানে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা এটা নিতে পারি। কিন্তু এটা নিলে রিস্ক আছে, কিন্তু নেওয়া যায়। তো এটা নিলে আমাদের এই যে এখানে ফেইল্ড হয়েছে, আমাদের সেল যাওয়ার কথা ছিল, সেল গেছে ঠিক আছে, কিন্তু এখানে যখনই ফেইল্ড হয়েছে তখন আমাদের হচ্ছে এইখানে ট্যাপ করছে, এখান থেকে এন্ট্রি। আর আরেকটা হচ্ছে এখানে, এটা যেহেতু দোজি হয়েছে এটা না নিয়ে এটা, তো এই যে ট্যাপ করছে এখানে, তো আমাদের এটা তো এন্ট্রি এখানে, ট্যাগ করছে। এখান থেকে হয়তো এখান থেকেও।
আমাদের বাই দরকার তাই না? তো এখানে বাই কোথাও হয়নি। M15 জোনের ভিতরে M5 বাই কোথাও নাই। তো উল্টো সেল হয়ে গেছে, সেল নিচে গেছে, ঠিক আছে। বাট আমাদের দরকার বাই। তো এখানে বাই নেই, তো আমরা কি করতে পারি? আমরা ফেইল্ড হওয়ার অপেক্ষা করব। M5 ইয়া মানে এই যে এনগালফিং ফেইল্ড হওয়ার অপেক্ষা করব। যখনই এনগালফিং ফেইল্ড কনফার্ম, ডাইরেক্ট এন্ট্রি। ফার্স্ট এন্ট্রি এখান থেকে স্নাইপার পুরাই 0% ড্রডাউন। তো এটা নিজের ফরেক্স এ করলে এটা নিজে থেকে ব্যাক টেস্টিং করতে হবে যে কতটুকু এসএল কতটুকু টেক প্রফিট লাগতেছে। আমার মতে মিনিমাম 4 পয়েন্ট অথবা বেশি যদি টার্গেট থাকে তো সেক্ষেত্রে বেশিও লাগতে পারে, 9ও লাগতে পারে, 9-এর বেশিও, কিন্তু টেক প্রফিট বড়। M5 তো রিস্ক বেশি। এটা মার্কেটের কন্ডিশনের উপরে, এমন না যে M5 এর রিস্ক বেশি। শুধু M5 এ বলছিলাম যে যদি ফেল নেওয়া যায় তাহলে রিস্ক হচ্ছে কম, আর বাই সেল এমনি তো ওগুলাতে রিস্ক আছে। এখানে বাই পাই নাই, তো সেক্ষেত্রে ফেল্ড অপেক্ষা করছি, সেল হয়েছে। আবার যদি দেখি M15 জোন ব্রেক করছে, তাই না? M15 এ গিয়ে দেখি আমাদের M15 বাই জোন ব্রেক করছে। যখনই দেখছি M5 পাই নাই, তো M15 ব্রেক করছে। আমরা এই যে M30 জোনের ভিতরে দেখবো M15 জোন আবার হইতেছে কি না। যদি না হয় আবার M30 তে যাই। M30 লাস্ট এখানে হয়েছে, বাট এখানে আর আসে নাই, এখানে আর আসে নাই। আগে M30 দেখি ভালো করে। M30 ব্রেক করছিল, তো এখানে M30 টা নেওয়া উচিত ছিল, কিন্তু মার্কেটের কন্ডিশন অনুযায়ী M15 কাজ করছে এখানে আবার। মানে এই যে M30 জোন ব্রেক করছিল, তো M30 তে নেওয়া উচিত ছিল, কিন্তু এটা M15 এ। তো M15 আবার এখানে হয়েছিল, এই যে এটা M15 আবার এখানে হয়েছে, দেন M5 এই যে M5 এ ট্যাপ করছে, এন্ট্রি। আবার M5 যদি ফেল করতো, M5 ফেল করলে আমাদের এইখান থেকে আমাদের এটা ফেল দরকার হবে, যেহেতু আমরা বাইং এ। এটা ফেল হওয়ার ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না আমাদের H1 বা H4 জোন ব্রেক হয়। এই যে H4 জোন, এটা মেইন জোন। মেইন জোন যতক্ষণ পর্যন্ত ব্রেক হয় ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করতে পারি এগুলাতে। H1, M30, M15, মানে ধরেন না আপনার এটা হচ্ছে हेलो हेलो, आवाज आहे? कोई যায় বারবার। আমার আওয়াজ আয় না? বহুত ঝামেলা করতেছিল, বুঝছেন? এখনো করতেছে। আচ্ছা, তো এটা তো দেখাইছি আর কি। আচ্ছা, তো একটাই করে গেছে তো দিব ওয়াইরিং এটা কাট
এখান থেকে হয়তোবা মার্কেট আরো উপরে যাবে। এখান থেকে আরো উপরে যাওয়ার চান্স আছে। এটাও ব্রেক করে দিতে পারে। অলরেডি এটা ট্যাপ করছে, তো নিচে যাবে। এমনও হইতে পারে মার্কেট এটা ট্যাপ করতে আসবে। তো আর কি সমস্যা? এখান থেকে সেটা উঠবে। এটা এইখানে আসতে পারে। ইন ফিউচার গোল্ড হচ্ছে আমি যে 39 কত জানি 50 না 55 কত মানে অদূর মার্ক করে রাখছিলাম, তো ওই যে ওইরকম। আপনার কি ট্রেড চলতেছে নাকি?
M3 এইগুলো এখনো টেস্ট করি নাই, শুধু দেখছিলাম আর কি, খুব ভালো করে না। এইটা M3 আচ্ছা, ফার্স্ট আচ্ছা, তো আপনি আপনার নিজের স্ট্র্যাটেজি বানাবেন কেমনে বলেন? এটা কোনো তো ধারণা মার্কেটে আছে? এই যে ইউজ ব্যবহার করতে করতে কি না, ভাই, আমি কি বললাম? মানে নিজের স্ট্র্যাটেজি আপনি কি কি শিখছেন বলেন? ধারণা বলতে আমি তো জানি যে আপনার ব্যবহার করার পর যেমন এই যে আপনার গোল্ডে ঠিক আছে, তো ওই হিসাবে আমি সারা কাজকে স্বাধীন ওই হিসাবে মানে মার্ক করে করে তারপর কথা আছে, যেহেতু যে ডাউন ট্রেন্ড ওই হিসাবে, তো মার্কেট যখনই বাইং এর থেকে যখন এই যে ট্যাপ করছে না, কি ট্যাপ করছে? ট্যাপ করার পর প্রিভিয়াস যে ছোট ছোট জোন গুলো ছিল ওই পর্যন্ত টার্গেট রাখছি, পরে আবার বাইং এসে আবার দেখি ট্যাপ করছে, তারপরে এভাবে মনে করেন 3-4 বার হইলো, তারপরে মানে এইভাবে ভাই, আমি কি বলছি, আপনি কি বললেন? তাহলে আমি বললাম আপনি আপনার স্ট্র্যাটেজি কেমনে বানাইতে পারবেন? আপনি কি কি শিখছেন? এতদিনে কিছুই শিখেন নাই? ডেইলিতে H4 আর H4 থেকে যে যেভাবে প্র্যাকটিস করলাম M5 বাদ তো M50 বুঝুন। মানে মানে এতদিনে কিছুই শিখেন নাই? এতদিন আমি প্র্যাকটিস করছি হচ্ছে আপনার M50 পর্যন্ত। তো কি কি শিখছেন বলেন? M5 তো বলি। হ্যাঁ, H4 থেকে যেভাবে তো বলছিলেন ওইভাবেই, মানে এতদিন আমি যেভাবে করলাম কি কি শিখলেন ওই বলেন হিসেবে আমাকে। বলতেছেন না। H4 থেকে H1 M30 আর M50 এই পর্যন্ত আমি আপাতত করছি ওই হিসাবে। মাল্টি টাইম ফ্রেম বলেন, কোন টাইম ফ্রেম থেকে শুরু করলে কোন কোন টাইম ফ্রেম ইউজ করতে হয়, কেন ইউজ করতে হয়? উইকলি হিসাব করলে ডেইলি, তারপরে ডেইলি থেকে মার্ক করলে H4, তো ওই যে বললেন H4 হচ্ছে আমাদের মেন টার্গেট জোন, মানে মেন জোন। আর H4 থেকে যে ট্রেন্ডই হোক তো সেটা জোন করা, মার্ক করা, তারপর হচ্ছে ওই হিসাবে করার পর যদি কোনো সাইডেস হয় বা কিছু, তাহলে আমরা বেশি সাইডেস হলে H1 দেখবো, তো সাইডেস কম হলে তো M30 তে যে ওটা এনগালফিং বাই বা সেল যেটাই হোক ফেল, তো এই করার পর আমি M50 পর্যন্ত করছি। আমি বলছিলাম কি কি, আমি বলছি কি কি শিখলেন।
মাল্টি টাইম ফ্রেম ডেইলি থেকে শুরু করলে কোন কোন টাইম ফ্রেম ইউজ করতে হবে? হ্যালো? ডেইলি থেকে যে H4 কেলো বলেন। আমার নেট বাইরে যাইতেছে, তো কথা স্পষ্ট বোঝা যাইতেছে না। আমি বলতেছি ডেইলি থেকে শুরু করলে মানে ডেইলি থেকে অ্যানালাইসিস শুরু করলে কোন কোন টাইম ফ্রেম ইউজ করবেন, কি কি ইউজ করবেন? কথা H4 H1 M30 আর M50 পর্যন্ত, মানে M5 তো দেখাইছেন তো। ভাই ক্লিয়ারলি বলেন, এমনি বললে তো হবে না। ক্লিয়ারলি বলেন। ওই হিসাবে তো H4 নাকি? এখানে কোনো কিছুর হিসাব আমি বলি নাই, আপনি বলেন। তো টাইম ফ্রেমের কথা কইতেছেন না? হ্যাঁ। ডেইলি থেকে যে H4, তো যে ট্রেন যোগ H4 থেকে H1 M30 আর M50 M5। আপনার তো নেট খারাপ মনে হয়, দেখাইতে পারবেন না। সুন্দর সেটা হয়েছে, বাট এইদিকে আসবেই না হয়তো। আমি তো গোলটাই দেখাইলাম, এই ডেইলি থেকে করলে কেমনি কে বুঝতে হবে।
Oh. এটাই তো দেখাইছিলাম স্যাক্সোতে। লাগতো আর কি। আচ্ছা, তো আপনার শেখা শেষ কি কি? এজি তো প্রপারলি শেষ, তাই না? এজি এজি তো শেষ। এজি ইয়া মানে এটা তো শেষ ধরতে গেলে। এজি শেষ তো এঙ্গালফিং এমন কোন টাইম ফ্রেমে নাই যে এটা নাই, মানে এমন কোন টাইম ফ্রেম নাই যে এটা নাই। এজি এমন কোন টাইম ফ্রেম নাই যে এটা নাই। আছে তো, মনে করেন ওই হিসাবে তো M5 আর M1 তো রিস্ক অনেক বেশি হয়ে যায় না? রিস্ক বেশি কেমনে বুঝতে পারলে হলো যে এটা এটা কাজ করছে, কাজ করলো কেন এটাই, এটা কাজ করলো বাট এটা করলো না তো মার্কেটের দিক চাই নেই, আবার এটা কাজ করলো কেন। তো এটা বুঝলে হলো যে কাজ করলো কারণ কি, আবার এটা এটা ফেইল হলো, এটার কারণ কি। এটা সেল হয়েছে, ট্যাপ করছে, নিচে গেছে, আবার এটা ফেইল্ড, এটাও ফেইল হয়েছে, ট্যাপ করছে, নিচে গেছে, কারণ কি। তো এগুলা বুঝতে হবে। তো এটার কারণ হচ্ছে মানে সেল গুলো কাজ করছে আর ফেইল হয়েছে বাই গুলো, কারণ হচ্ছে এটা ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এটা। তো আপনি হচ্ছে করতে পারেন কি ডাউন ট্রেন্ড, ধরেন এটা ডাউন, তো ডাউন ট্রেন্ড। তো এখন হচ্ছে এঙ্গালফিং থাকতে পারে, এটা ট্যাপ করে নাই, বাট এটা নিচে আসছে, এখানে একটা এঙ্গালফিং সেল ছিল, এটা ট্যাপ করে নিচে গেছে। তো এইখানে এঙ্গালফিং বাই আছে, ট্যাপ করে নাই, বাট সরি এঙ্গালফিং সেল ছিল, ট্যাপ করে নাই, বাট এখানে এঙ্গালফিং ফেল ছিল, এটা ট্যাপ করে নিচে গেছে। তো এটা ডাউন ট্রেন্ড, তাই উপরে ট্যাপ না করলে নিচে এঙ্গালফিং ফেল থাকবে, ওটা ট্যাপ করে নিচে যাবে, এঙ্গালফিং ফেল থাকবেই। তো এখন এমন শুধু কি করতে পারে, তো এমনই করতে পারেন যেটা ধরেন এটা একটা ট্রেন্ড, আমি লাইন চার্টে দেখলে এটা ডাউন ডাউন ট্রেন্ড, তো এটা পুরোটাই ডাউন ট্রেন্ড। তো এটা ডাউনে হয়তো বা যাইতে পারে, তো ডাউন ট্রেন্ড
তো আমি এমনে দেখতেছি বারবার কোন জিনিসটা হইতেছে। মানে engulfing হ্যান-ত্যান এসব কিচ্ছু না, বাদ দে এসব। তো আমি হচ্ছে মার্কেট দেখবো যে বারবার কোন জিনিসটা হইতেছে। যেমন যদি দেখি যে ধরেন এটা আপট্রেন্ড ছিল। আপট্রেন্ড আপট্রেন্ড গেছে, দেন এটাকে কি বলে, কেউ চেঞ্জ অফ ক্যারেক্টার বলে। তো এখানে না, এইখানে হয়ে গেছে। ধরলাম আরকি। এটা যদি উইক সহ বডি সহ এখানে হইছে। তো এটা অথবা এটাই ধরি এক্সাম্পল হিসেবে। তো ধরেন ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। মানে আমরা যা শিখছি, আমরা দেখছি যে মানে ওই বস বলে না, ব্রেক অফ স্ট্রাকচার। তো এটা হইতে আপ ট্রেন্ড গেছে। তো হঠাৎ করে ডাউনে গেছে আমাদের যে এটা নিচটা ব্রেক করলে হচ্ছে ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়, আমরা জানি এটা। তো আমরা যেহেতু জানি, তো তার মানে এখান থেকে মার্কেট এখন নিচে যাবে, তাই না? তো আমরা বুঝে গেলাম যে আপ ট্রেন্ড ছিল, এটা ডাউন ট্রেন্ড হয়ে গেছে। তো এখান থেকে এখন মার্কেট নিচে যাবে। নিচে যাবে, তো এখন হইতে পারে এইখানে একটা engulfing সেল ছিল, এটা ফেইলড হইছে। এখন এটা বাই যাওয়ার কথা ছিল, উল্টা সেল চলে গেছে। তো যখন ট্রেন্ড আপনার থাকবে, যখন ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে, তখন আপনার এটা নিতে পারেন আপনার। তো এমন হইতে পারে কারো স্ট্র্যাটেজি আছে, কেউ এই ক্যান্ডেল নেয় অথবা উইক নেয়, কেউ আছে এরকম যারা হচ্ছে এরকম করে। তো আপনাকে দেখতে হবে বারবার কোন জিনিসটা হইতেছে। ধরেন এটা আপ ট্রেন্ড ছিল, ওগুলো বাদ দিয়ে এমনই তো এটা অনেক উপরে চলে গেছে। আচ্ছা, ধরে এখান থেকে আপ ট্রেন্ড গেছে, আপ ট্রেন্ড গেছে। তো এখন এখানে ব্রেক করছে বডি সহ, দেন আমরা বুঝছি এটা আর উপরে যাবে না, এটা নিচে যাবে। তো এখন হচ্ছে আমরা নিতে পারি, এখানে হচ্ছে একটা engulfing সেল থাকতে পারে। সেল ফেইল হয়েছে, আপে যায়নি, উল্টা ব্রেক করে দিছে। মানে ফেলটা কি দরকার ছিল আমাদের, এটা সেল হয়েছে, সেল ব্রেক করছে, ফেইল হয়েছে। তো এটা ট্যাপ করে উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা আবার ব্রেক করছে। ব্রেক করার পর আবার ট্যাপ করছে, ট্যাপ করে নিচে গেছে। তো কেউ আছে এটা নিতে পারে। মানে এটা বুঝতে হবে যে বারবার মার্কেটে কোনটা হইতেছে। কোনো স্ট্র্যাটেজি প্রয়োজন না, যদি বুঝতে পারেন যে মার্কেটে বারবার কোনটা হইতেছে, আমার কি করা উচিত। Oh. What the fuck? আচ্ছা, তো আমাদের দেখি এখান থেকে ট্রেড ছিল, আমি এখান থেকে বাই নিয়েছিলাম, আবার এখান থেকে সেল। লস হলে হবে পারে। Past Lord. টোয়েন্টি পিপস আসলে এনাফ, অত লাগবে না, হয়ে গেছে, আমার আর লাগবে না, এনাফ। কেমনে? এইখান থেকে আমি বাই নিয়েছিলাম, এখান থেকে বাই নিয়েছি, দেন এখান থেকে বললাম না সেল আসবে, ওই যে ওই 16 পিপস অলরেডি চলে গেছে, এই দিকে সব করে।
16 pips প্লাস। তো ওইখান থেকে এখন নিচে যাবে। ডাউন ট্রেন্ড তো নিচে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। মার্কেট একবারে নিচে নামবে দেখলাম হয়তো বা এইভাবে যাবে এইভাবে। 39-86 পর্যন্ত গেছে ওই পর্যন্ত। তো তো বলছিলাম ওখান থেকে নিচে যাবে, যাইতেছে আর কি। এখন এত নিচে যাবে কিনা শিওর না, কারণ আচ্ছা এখানে 200 পিপস আছে, এত বেশি না যাইতে পারে। নরমালি আমাদের টার্গেট থাকে 20 পিপস। 16 পিপস এর কাছাকাছি চলে গেছে এখানে এন্ট্রি থেকে দেখলে। এসএল প্রায় 30 পিপস এর উপরে, তো 16 পিপস রাখা যায় আর কি, 50-50। তো আরো নিচেও যাইতে পারে কারণ ট্রেন্ড আছে ডাউনে, মার্কেট তো একবারে যায় না, এভাবে যেতে পারে। তো আমাদের আবার আরো সেটা হচ্ছে, এটা হয়নি, সেটা হওয়ার কথা ছিল বাট হয়নি। এই যে এটা আমার সেল সেটআপ ছিল তাই না, M3 তে সেল সেটআপ ছিল, আবার M5 এ যদি যাই M5 এ উল্টো আরো সেল সেটআপ ছিল, এই যে 3 ক্যান্ডেল। আবার M3 তে গেলে এখানেও সেল সেটআপ আছে, তার মানে আরো স্ট্রং হয়ে গেল যে সেল যাবে এখান থেকে। আর এই সময় হচ্ছে এসএল বেশি যাওয়ার সম্ভাবনা আছে, তো এই কারণে এসএল আমি বড় রাখছিলাম। আমার ফার্স্ট হচ্ছে এন্ট্রি এখান থেকে, মানে মার্কেট যেহেতু মুভ দেবে বেশি, তো সেক্ষেত্রে এইখান থেকে নিচে যাইতে পারে, অথবা আপনার এই যে এইখান থেকে, না এখান থেকে আমাদের 3টা লেভেল ছিল, তো ওই কারণে ফার্স্ট এখান থেকে রেখে দিছি। মার্কেট যদি বেশি তাড়াতাড়ি নিচে যাইতো তো এখানে ট্যাপ করে যাইতো, অথবা লাস্ট আমাদের এই যে এখানে এটা স্নাইপার এন্ট্রি হয়ে যেত। এই যে এটা একটা ছিল, এটা একটা ছিল, আমি জোনটা আঁকছি কারণ আমাদের শিওর না যে এই দুটার মধ্যে কোনটা ট্যাপ করে নিচে যাবে, কিন্তু এই দুটার মধ্যে একটাতে ট্যাপ করবেই। এই যে আমি যদি দেখি জোনটা সরায়া, এই যে এটা ট্যাপ করছে, তো আমাদের মেইন এন্ট্রি হয়তো এই দুটা থেকে, এইটা থেকে নয়তো এটা থেকে। তো আমি শিওর ছিলাম না যে আসলে এটা ট্যাপ করে যাবে নাকি এটা, তো তাই একটা জোন একটা দিছি, এটার যে কোনো একটার কাছে গেলে এন্ট্রি, যে কোনো একটার কাছে গেলে এন্ট্রি। তো আসলে এন্ট্রি হইতো এখান থেকে। আবার এখানে 22 আছে, ক্লিয়ার না কিন্তু আছে আর কি। আমাদের এটা ব্রোকার হতে যায় নাই, আচ্ছা বাইরে যাবে না হয়তো, বাই সেট আপ নেই। তো এটা যদি ব্রেক করে আবার নিচে যাবে, এটা ব্রেক করলে ট্যাপ করে নিচে যাবে। এটা ব্রেক করছে, এই যে ট্যাপ করছে উপরে গেছে, এটা আবার আরেকটা সেট আপ, শুধু 1 মিনিটে দেখায়। এটা যদি কাজ করে স্নাইপার এন্ট্রি পুরা এসএল যাবেই না। এটা যদি ব্রেক করে এই লাইনটা, তাহলে নিচে যাবে গ্যারান্টি, বডি সব ব্রেক করে।
কই? কই গেছে? আচ্ছা হুম? ল্যাগ আচ্ছা দিছিল? হালকা প্রথমে, পরে অফ কইরা তারপর হচ্ছে আবার চালু করছি। কি চলে না? না আমি দেখছিলাম এইটা চালু আছে। এটা চালু করছিস কি? আমি না, এটা চালু হয়ে ছিল। পরে হায় দেখি হায় রে। কাইটটা দিলাম। কাইটটা দিয়া পরে হচ্ছে ঠিকঠাক হয়ে গেল। এইটা অন করছিস? মিডিয়া আমি না, এনকোডার। আমি না। এইটাই তো হচ্ছে সব খেয়াল হয় এবার। আমি যখন স্ক্রিনশট দিতে যাইতেছি পরে দেখি কি টিপ এটা লাগে ওর তো। এটা চালু হয়ে আছে। ওইটাই তো পরে সব কাইটটা খেয়াল দিছি। হয় এবার র্যামটা। ওটা হলো ভিডিও এক্সপোর্ট করে। অফ করে দিছি। আচ্ছা। আচ্ছা এই যে আমাদের এই দুটা আলাদা আছে, এটা মানে এটাতে উইক দেখা লাগে না, উইক নাই। এই যে বডি ফরম্যাট মানে এই যে আমাদের যে রেড ক্যান্ডেল, এটা যত ছোট হবে তত ভালো। এটা কি 5 মিনিট টাইম ফ্রেমের জন্য নাকি? 5, 3 দুটাই 5 মিনিটে বেশি ভালো। এটা যত ছোট হবে তত ভালো। যেমন এটা হইছে আমাদের এই দুটা ক্যান্ডেল হইছে, দেন আমরা অনে যাব। সাথে তো উইক থাকবেই। উইক দরকার নাই। এটা মনে হয়নি ক্লিয়ারলি। আচ্ছা তো এটা হওয়ার পর হচ্ছে পরের ক্যান্ডেলে আমরা এনগালফিং সেল দেখবো। এনগালফিং সেল হলেই এন্ট্রি, ট্যাপ করলেই এন্ট্রি, ট্যাপ করলেই এন্ট্রি। ওই যে ছোট রেড ক্যান্ডেল যেটা দেখা যায় ওটা না? আমাদের এখানে ইনক্লুড থাকবে 3টা ক্যান্ডেল। এই যে এই দুটো ক্যান্ডেল মেইন, এই 3 নাম্বার ক্যান্ডেলে আমাদের এনগালফিং সেল দেখতে হবে। যদি সেল না থাকে ওই গ্যাপ জোন থাকতে পারে, গ্যাপ জোন থেকে নিচে যাব। কিন্তু গ্যাপ জোন না নিলে হচ্ছে এই যে জোনটা তারপরে এনগালফিং সেল হবে, ওই সেল থেকে এন্ট্রি নেওয়া যাবে। আমি যদি পরে আরেকটা দেখি, কতটুক পর্যন্ত নেওয়া যেতে পারে এটা? এটা এখনো শিওর না, আমি ভালো করে দেখিনি। মানে এটা দোজি টাইপ হলে নেওয়া যায়, যত ছোট হবে তত ভালো। একটা বড় মুখ দিছিল। আচ্ছা এই যে এটা মেইনলি M3 তেই ভালো হবে। এই যে M3 ধরেন এই দুটো ক্যান্ডেল হয়েছে, তো 3 নাম্বার ক্যান্ডেলে আমরা M1 এ যাবো, এনগালফিং সেল দেখবো। এনগালফিং সেল, এনগালফিং সেল, ট্যাপ এন্ট্রি। সেলটা এটার জোনের উপরে থাকবে। জোন যদি বডি সহ ব্রেক করে তাহলে হচ্ছে এটা উপরে যাবে, নিচে যাবে না। আর এটা 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 নিচে যাবে, এটার গ্যারান্টি হচ্ছে আপনার M3 তে যে যে টাইম ফ্রেমে আপনার ক্যান্ডেল দেখবেন ওই টাইম ফ্রেমে ট্রেন্ডটা থাকতে হবে সেম ডাইরেকশনে। যেমন এটা ডাউন ট্রেন্ডে ছিল, তো তার মানে শিওর হলাম যে এটা ডাউনেই যাবে। তো এটা দেখুন, ওইখান থেকে ধরলে আমার এই যে পুরো যে মুভটা আসছে ওটা ক্যাচ হয়ে গেছে 250 পিপসের উপরে। তো এটাই 250 পিপসের। এটা আমি ঠিকঠাক রিসার্চ করি নাই এখনো, তো এখনো ক্লিয়ার না। আমি শুধু দেখাইলাম, আমি কয়েকটা সেটআপ দেখছিলাম তাই। এখন এটা তো ডাউন ট্রেন্ড পুরোটাই। না, অনেক সময় তো এই যে ওই রকম দেখায় মানুষে
অ্যাসেলও খাওয়াই দেয় নাকি? অ্যাসেল তো যাবেই, এমন কিছুই নাই যেটা 100% কাজ করে। তো এটা পুরোটাই ডাউন ট্রেন্ড। এখন যদি এই ছোট্ট একটু আপ ট্রেন্ডে দেখি ওই রকম ক্যান্ডেল দেখি আছে কিনা। তা তোর নিচ থেকে হবে না? এটা নেওয়া যেতে পারে, বাট মনে হয় না এমন অনেক কিছু আছে, কারণ অনেক বড়, অনেক তাড়াতাড়ি চলে গেছে। দেখি কিছু আছে নাকি। তেমন কিছু নেই, ডাইরেক্ট চলে গেছে উপরে। নাই। যদিও নেওয়া যেত, ওই যে এখানে কাজ করছে অনেক অনেক সময় পর, 80 পিপসের উপরে গেছে, অনেক সময় পর কাজ করছে। এ তারপরে এটাও নেওয়া যেতে পারে। এটাও, এই যে আমাদের মেইন ক্যান্ডেল যেটা থাকবে এটার 50% এর কম বা তারও কম, বেশি কম থাকলে বেশি ভালো। এটা যদি আরো ছোট হইতো আরো ভালো হতো। এটাও দেখি। আমাদের 3 নাম্বার ক্যান্ডেলে ওই মানে এনগালফিংটা থাকতে হবে। 2 নাম্বার যে দুটো ক্যান্ডেল দেখছি ওই দুটো ক্যান্ডেলে না। ফার্স্টে এটা মার্ক করি, দেন এটা কোন ক্যান্ডেলে দেখি আমি 3 মিনিটে গিয়ে এটা ট্যাপ করে নিই। 3 নাম্বার ক্যান্ডেল লাগবে, এটা না, নেওয়া যাবে না, এটা হবে। তো এটা এটা ওইটা 3 নাম্বার ক্যান্ডেল দেখি ট্যাপ করতে দিই। বাহ, এই যে চারশো পিপসের কাছাকাছি চলে গেছে, তাও মাত্র 1.5 ঘন্টায়। দেখছেন স্নাইপার পুরো, শুধু কই গেল ক্যান্ডেল গুলা। শুধু এই দুটো ক্যান্ডেল স্টিকে উইক না, কিছুই না, কতটা পাওয়ারফুল। সেই চোখটা না, ভালো ভালো মুভি তো দেয়। এটা মেবি ছিল ওইরকম সেট আপ। আচ্ছা এই যে ও কালকে রাতে, হ্যাঁ কালকে রাতে এটা টেস্ট করে হচ্ছে আমি পাঠিয়ে দিছিলাম যেন মনে থাকে। তো এই যে এটা ইএফ এর ক্ষেত্রে, এটা অন্যটা M5 অপশনাল। স্ক্রিন M5 আটকে গেল নাকি? কি? ও স্ক্রিন, আচ্ছা তাহলে ইয়া করে আছে। ওই যে বিটিসি তে দিলেন না? এখন দেখা যায়? হ্যালো, না, দেখা যায় না, ওই যে গোল্ডে আছে।
আচ্ছা হ্যাঁ ঘুরাইতেছেন তো এটা দেওয়া এই যে এটা হচ্ছে M5 না নিলেও চলবে, M3 যদি এনগালফিং ফেল থেকে নেন, এটা ট্রেন্ড মারতে, যেমন এই যে M3 এনগালফিং ফেল, M3 না M5, M5 দেন হচ্ছে M5 এর ভিতরে M3 পাইছি, মানে দুটাই থাকলে স্ট্রং হলো। তো M3 এনগালফিং ফেল এটা, তারপর হচ্ছে এই যে ব্রেক করার আগে এনগালফিং সেল থাকবে, এই ব্রেক করছে না, ব্রেক করার আগে। তো এটা তো তার মনে হয় যে প্রিভিয়াস যেটা আছে এটা তো মনে হয় বাইং হইতে চাইছিল তাই না? তো হয়নি। এটা হচ্ছে সেলে, তো এনগালফিং ফেল পাইছি M3 M5, মানে M5 এর ভিতরে M3 এনগালফিং ফেল পাইছি, M5 এনগালফিং ফেল, এটা M5 টাইম ফ্রেমে আছে। M5 এনগালফিং ফেল, দেন M3 এনগালফিং ফেল, এটা ধরলাম আর কি, এই যে এই জোনটা হয় M3 এনগালফিং ফেল জোন আছে, M5 ও আছে, দেন আমি M1 এ গিয়ে M1 চার্টে গিয়ে হচ্ছে M3 এর ভিতরে M3EF, এই যে M3EF জোন, এটার ভিতরে এইগুলাতে এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেল যেটা ব্রেক করছে এর ভিতরে এইগুলাতে কোথাও এনগালফিং সেল থাকবে, মানে নর্মাল এনগালফিং সেল থাকবে, ওই সেলটা নিব, ওইখান থেকে মার্কেট নিচে যাবে। এই যে গেছে, এটা ট্রেন্ডি মার্কেটে হয়, ট্রেন্ড ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড হলে আপ ট্রেন্ড সেট আপ, আর এটা ডাউন ট্রেন্ড সেট আপ। আজকে তো আমার 1,14,000 মতো গেছে। তো ওইগুলাই এটা ভালোই আছে। না এটা ভালোই লাগলো এটা, কিন্তু অনেক তো মারা গিয়ে তো ট্রেন্ড অনুযায়ী। এই যে দেখেন, এটা দেখছেন, ওই পর্যন্ত গেছে পুরো 200% উপরে গেছে। এখন এটা ব্রেক করছে না, তো ওইখান থেকে এখন নিচে যাইতে পারে, এখন যাবে কিনা দেখার দরকার নেই, আমাদের টার্গেট হিট করছে। আর আমি যদি হোল্ড করতাম তাহলে ভাবেন কত ডলার হয়ে যেত। আমি শুধু এখান আর থেকে তুমি এন্ট্রি নেওয়ার একবার পর এইখানে ক্লোজ করে দিছি 20 থেকে 30 পিপসে। আর ধরেন এখানে 10,000 মতো হয়ে গেছিল, কমসে কম 30,000-এর উপরে হয়ে যেত, তারও বেশি, 50-এর কাছাকাছি, $50,000 কাছাকাছি হয়ে যেত। বাই আর করে নি না। তো এই যে এখানে ব্রেক করছে, তো এখন এখান থেকে কোথাও থেকে নিচে যাইতে পারে, তো মার্কেটে আমরা এইভাবে চলে। তো আর কোনো কিছু আছে? আচ্ছা আমি এটা গোল্ড তো মনে হয় আপনার এটার পরে তো মনে হয় বাইং এ যাইতে হবে তাই না? কারণ মানে ট্রেন্ড তো ডাউনের ছিল, ট্রেন্ড গোল্ডের। আমারও ডলার থাকলে কত। তো এটাই ছিল আর কি। আর কোনো প্রশ্ন আছে সামনে? নাই আর।
আমার ওই এঙ্গেলফিং ফেইলড বাইসেল ওই হিসাবে ঠিক আছে, কিন্তু ফেইলে ঝামেলা কি? ফেইলড যেমন এই যে এটা এঙ্গেলফিং ফেইল বা সরি এটা না, এটা এঙ্গেলফিং বাই ছিল, এখানে ব্রেক করছে, ফেইল হয়েছে, দেন ট্যাপ করছে, নিচে গেছে। তো ইঞ্জুরিতে এখান থেকে ফেইল্ডের পরে ট্যাপ করাই লাগবে অনেক, তো হ্যাঁ ট্যাপ ফেইল্ডের তো পর ট্যাপ করবেই, এটা স্বাভাবিক, এটাই করে মার্কেট। মার্কেট এটা করবেই, না করলে এটা আমাদের সেটআপ না। যদি ট্যাপ না করে আমরা এইখানে আবার দেখবো যে এঙ্গেলফিং বাই সেল হবে, তো ওগুলা নিব। এঙ্গেলফিং সবসময় হচ্ছে মাল্টি টাইম ফ্রেমে ভালো, তারা দরকার নেই। তাছাড়া হচ্ছে লসও বেশি হবে যদি মাল্টি টাইম ফ্রেমে না রাখা যায়। আর তাছাড়া M3 বা M1 এ এঙ্গেলফিং ফেল থেকে নেওয়া যায় আর কি। যেমন এটা এঙ্গেলফিং ফেল্ড, এই যে আমি বলছিলাম না ফিল্ডের আগে M1, দেখি এই যে এটা হচ্ছে M1 এঙ্গেলফিং ফেল, তাই না? এন্ট্রি হইতে এখান থেকে যখনই ট্যাপ করছে এন্ট্রি, অ্যাসেল বেশিও লাগতে পারে, এই যে 100 টিপসের মতো অ্যাসেল গেছে, কারণ হচ্ছে এটা আপনার সেশনটাই ওরকম। তো টেক প্রফিটও অনেক বড়, অ্যাসেল যদি 100 পিপস লাগে, টেক প্রফিটও 200 পিপস, মানে অ্যাসেল যদি 100 পিপস লাগে তাহলে 200 পিপস টেক প্রফিট, টোটাল 300 পিপস প্রফিট হইতেছে। তো এগুলো সবসময় নিজে থেকে দেখতে হয় যে আমার জন্য কোনটা কাজ, কোনটা না সবই কাজ করে। আপনার কথা হচ্ছে আপনি কোনটা পারতেছেন, কোনটা মার্কেটে অ্যাপ্লাই করতে পারতেছেন, কোনটা ভালো করে বুঝতেছেন, এগুলো দেখতে হবে। এই যে এটা আরেকটা সেটআপ M1 এ শুধু এই যে ব্রেক করছে, ট্যাপ করছে, নিচে গেছে। সেশন টাইমে এগুলো কাজ করলে $10 রিস্ক নিয়ে $500 $1000 বানা যায়। হায় হায় 500 টাকা লাগছে। হয় অ্যাকাউন্ট $10 যাবে, নয়তো প্রফিট হবে। দেই আমি আগামী মাসে 100% ডিপোজিট করব রিস্ক জাস্ট মার্কেটে, তো ভাই, তাহলে আপনার রিস্ক 10-15 ডলার আপনাকে নিজে থেকে করতে হবে। ডিপোজিট করলেও আরেক ভেজাল, 10-15 ডলার এন্ট্রিতে প্যাচ লাগে। আচ্ছা, তো আর কোনো কিছু আছে? তো নাই। আচ্ছা, তো শেষ করলাম এখানে। আচ্ছা, যে মেয়েদের জন্য তো মনে করেন আরেক ভেজাল নাকি? হ্যাঁ, না আসলে কিছু করার নাই, আমি কি করবো? আর আমার তো শেখানোর আর কিছুই নাই, সবকিছু শেখাই দিছি। এখন আমার ক্লাস না করালেও আমার কোনো প্যারা নেই, আপনাদের প্যারা। আর রেকর্ডেড দিতে চাই নাই, কারণ হচ্ছে এমনি শিখাইতে চেয়েছিলাম সমস্যা কি সবকিছু সমাধান করে দিতে চাইছিলাম, কিন্তু আপনি থাকেন না, আমার তো দুঃখ। এখন আর কিছু না না করার নাই, আমি যেহেতু আমার রেকর্ড ভিডিও দিয়া দিচ্ছি, এখন এগুলা শেষ যেহেতু, এখন আপনাদের ওগুলা দেখেও করতে হবে, আমার কিছু করার নেই। আমি আগে বলে দিছি, আপনারা শুনেন নাই, আমার কি। না ওইটা তো কইছিলেন, কিন্তু পরে না আবার ভিডিও দিয়ে দিয়েছেন গ্রুপে তো। তো ওইটাই তো ভিডিও দিয়ে দিচ্ছে, এখন আপনাদের কোনো সমস্যা থাকলে, কোনো কিছু থাকলে ওগুলা দেখা, সবকিছু বইলা দেওয়া আছে, ওগুলা দেখেন, দেখা প্র্যাকটিস করেন, তাহলে পারবেন। আচ্ছা, শেষ করলাম।